Hello everyone, welcome to our biology tutorial channel. আমরা আজকে অভিব্যক্তির যে থিওরিগুলো রয়েছে সেগুলোর সম্পর্কে একটু আলোচনা করতে চাই। অভিব্যক্তি কেন হয়, কোন কোন পয়েন্টের উপর অভিব্যক্তিকে প্রকৃতির সঙ্গে অভিব্যক্তির সাযুজ্যতা রয়েছে সেটা আলোচনা হয়েছে আমাদের। আমরা দেখতে চাই যে কোন কোন বিজ্ঞানী এ বিষয়ে কথা বলেছেন। ডারউইন, ল্যামার্ক আর হুগো ডি ভ্রিস অত্যন্ত বিজ্ঞানী। তাদের যে থিওরিগুলো রয়েছে সেই থিওরির সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে ল্যামার্ক মতবাদ, ডারউইন মতবাদ আর হুগো ডি ভ্রিসের মতবাদ। এই মতবাদগুলো অভিব্যক্তি যে হচ্ছে, সারা বিশ্বব্যাপী যে অভিব্যক্তি হচ্ছে, প্রাণী জগতের, উদ্ভিদ জগতের সৃষ্টির যে সরলতম জীব ধীরে ধীরে পরিবর্তিত হয়ে জটিলতম জীবের রূপ নিচ্ছে, এটা কিন্তু অত্যন্ত খাঁটি কথা। এই খাঁটি কথাটা যে সমস্ত বিজ্ঞানীরা অবজার্ভ করেছেন, যে সমস্ত বিজ্ঞানীদের মতামত আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত, তাদের সম্পর্কে একটু আলোচনা করা প্রয়োজন আছে। যেমন আমার মনে হয় যে ব্যাপটিস্ট জে ল্যামার্ক, ইনি অভিব্যক্তি সম্পর্কে বেশ কয়েকটি মতবাদ দিয়েছেন। মেনলি যে মতবাদগুলো হচ্ছে ব্যবহার অব্যবহার সূত্র, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, নতুন প্রজাতির উৎপত্তি। এবং এই যে মতবাদগুলো, এই মতবাদগুলো বলতে চাইছে যে যে সমস্ত জীব প্রকৃতিতে কোনো অঙ্গের বা প্রত্যঙ্গের অতিরিক্ত ব্যবহার করবে, সেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের উন্নতি ঘটবে। উন্নতি ঘটার ফলে কি হবে? এই উন্নত বৈশিষ্ট্যের অঙ্গ প্রত্যঙ্গের সম্পর্কটা পরবর্তী জেনারেশন আসবে এবং সেই জেনারেশন থেকে এমন কিছু গুণ আসবে যেটা অর্জন করবে জীব, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। অর্থাৎ এমন কিছু গুণ তাদের মধ্যে আসবে যেগুলো ধীরে ধীরে উন্নততর হয়ে উঠবে। উন্নততর হলে সাধারণ পর্যায়ের জীবগুলো আস্তে আস্তে বিভিন্ন গুণাবলী গ্রহণ করার ফলে প্রকৃতির পরিবেশে তারা নতুন প্রজাতির জন্ম দেবে। নতুন প্রজাতির জন্ম দিলে তারা আস্তে আস্তে সেই প্রজাতি পরবর্তীতে পৃথিবীতে বেঁচে থাকার অনুকূল পরিবেশ তারা বেছে নেবে এবং তারা আস্তে আস্তে ডেভেলপ হয়ে উঠবে। এই যে কথা, ব্যাপটিস্ট জে ল্যামার্কের মতবাদের এই কথাগুলো আমরা এই থিওরির পক্ষে, অর্থাৎ অভিব্যক্তির পক্ষে যুক্তি খুঁজে পেয়েছি। অভিব্যক্তি কথাটাই প্রথম বলেছেন যে বিজ্ঞানী ব্যাপটিস্ট জে ল্যামার্ক। আগে কিন্তু অভিব্যক্তি নিয়ে সেরকম আলোচনা হয়নি। অভিব্যক্তি প্রথম যিনি বক্তব্য রাখেন তিনি হচ্ছেন ল্যামার্ক। এর পরবর্তীতে যে বিজ্ঞানী বক্তব্য রাখেন তার নাম চার্লস ডারউইন। ডারউইন বলতে চেয়েছিলেন যে বিশ্বব্যাপী যে বিবর্তন বা অভিব্যক্তি হচ্ছে তার কতগুলো স্টেপ রয়েছে। তিনি একটা বই লিখেছিলেন 1879 সালে, 1859 সালে, অর্থাৎ 69 সালে। এই 69 সালে তিনি একটা বই লিখেছিলেন, যে বইটার নাম হচ্ছে দি অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যযুগের যে চিন্তাধারা, সেই চিন্তাধারা আমূল পরিবর্তন করেছে। আমূল পরিবর্তনের এই বইটা খুবই গ্রহণযোগ্য হয়েছে। এ নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি প্রায় 150 বছর আগে যে বই লেখা বই, সেটা বর্তমানে এখন কিন্তু প্রতিষ্ঠিত। বইয়ের থিওরিগুলো উল্লেখযোগ্য এবং প্রতিষ্ঠিত। এই থিওরিগুলো বলতে চাইছে যে 1 নাম্বার থিওরি,
যে অত্যধিক বংশবৃদ্ধির হার, প্রতিটি জীব, উদ্ভিদ, প্রাণী সকলে এই প্রকৃতির পরিবেশকে কাজে লাগিয়ে তারা অতিরিক্ত বংশবৃদ্ধি করছে। ক্লাস 10-এ আমাদের জাস্ট যে বিষয়গুলো আলোচনার বিষয় সেটা হচ্ছে যে এই থিওরির ক্যাটাগরি অনুযায়ী যে বিষয়গুলো উল্লেখ করতে হবে সেটা হচ্ছে যে অতিরিক্ত বংশবৃদ্ধির হার একটা জীব পরিমণ্ডলে খাবার এবং বাসস্থানকে সীমিত করে তোলে। খাবার এবং বাসস্থান যদি সীমিত হয় তাহলে অতিরিক্ত বংশবৃদ্ধির হার জীবের মধ্যে একটা সংগ্রাম, আন্তঃপ্রজাতিগত সংগ্রাম, অন্তঃপ্রজাতিগত সংগ্রাম এবং পরিবেশগত সংগ্রাম, এই সংগ্রামগুলো বাধ্য করায়। সংগ্রামগুলো তাকে এমনভাবে করতে বাধ্য করাবে, স্ট্রাগল অফ এক্সিস্টেন্স। এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন তিনি বলে, উদাহরণ হিসেবে যদি আমরা বলি অতিরিক্ত বংশবৃদ্ধির হারে, যেমন ধরো স্যালমন মাছ, একবারে একটা স্যালমন মাছ একটা জলজ পরিবেশের মধ্যে 3 কোটি ডিম পারে। একটা রুই মাছ 2 লাখ ডিম পারে। একটা পুকুরের বাস্তুতন্ত্র, ছোট্ট বাস্তুতন্ত্র, যেমন রুই মাছ যদি 2 লাখ ডিম পারে তাহলে ওখানে অন্যান্য মাছও তো আছে, সে মাছগুলো তো ডিম পারবে। তাহলে পপুলেশনটা কিভাবে একটা বাস্তুতন্ত্রকে নষ্ট করে, এই কথাটাই তিনি বলতে চেয়েছিলেন। যেমন বর্তমান বিশ্বে মানুষ প্রজাতির সংখ্যা প্রায় 700 কোটি। 700 কোটি মানুষ এই বর্তমান বিশ্বে এমন একটা অবস্থা তৈরি করেছে যেটা কম্পিটিশন বাড়িয়ে তুলেছে। কম্পিটিশনের 3টে ভাগ বলেছিলেন উনি, একটা অন্তঃপ্রজাতিগত সংগ্রাম, আন্তঃপ্রজাতিগত সংগ্রাম আর পরিবেশের সংগ্রাম। পরিবেশ, ভূমিকম্প, ঝড় বৃষ্টি, সুনামি, এগুলো পরিবেশগত সংগ্রাম। এখানে একটা বিরাট তোমার লড়াই চলছে, অস্তিত্বের লড়াই। খরা, বন্যা সবটা আসছে, বৃষ্টিপাতের অভাব, বৃষ্টিপাত অতিরিক্ত হচ্ছে, এর ফলে অনেক প্রজাতি, উদ্ভিজ্জ প্রজাতি, প্রাণীজ প্রজাতি, প্রাণীরা বিনষ্ট হচ্ছে, তাদের প্রজাতি নষ্ট হয়ে যাচ্ছে। এটা কিন্তু সংগ্রাম। আবার অন্তঃপ্রজাতিগত সংগ্রাম মানে একটা প্রজাতি একটা প্রজাতি আরেকটা প্রজাতির বিরুদ্ধে লড়ছে। যেমন ধরো মানুষ একটা প্রজাতি, মানুষের বিরুদ্ধে তার লড়াই। এখন যা অবস্থা, তাদের প্রত্যেক ক্ষেত্রে দেখছি মানুষের বিরুদ্ধে লড়াই করছে। এর হচ্ছে অন্তঃপ্রজাতিগত সংগ্রাম। বিভিন্ন কারণে, অর্থনৈতিক কারণে হতে পারে, রাজনৈতিক কারণে হতে পারে, সাংস্কৃতিক কারণে হতে পারে, বিভিন্ন কারণে যেন একটা অস্থির পরিবেশের মধ্যে মানুষ প্রজাতিটা লড়ছে, পরস্পর নিজের মধ্যে লড়ছে। আর লড়াইয়ের ফলে যাদের অস্তিত্ব টিকে থাকছে তারাই টিকে থাকছে। ইট ইজ সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। খুব উল্লেখযোগ্য কথা, যোগ্যতমের উৎবর্তন, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। কথাটা মানে হচ্ছে যারা লড়ছে, যে সমস্ত প্রজাতি লড়ছে, যেমন খাদ্যের জন্য লড়ছে, হাতিগুলো লড়ছে নিজেদের মধ্যে, বাঘ লড়ছে নিজেদের মধ্যে, শিয়াল লড়ছে, মানুষও লড়ছে। তাহলে এই প্রজাতিগত সংগ্রাম, অন্তঃপ্রজাতিগত সংগ্রাম। আন্তঃপ্রজাতিগত সংগ্রাম, ধরো সাপ ব্যাঙ লড়ছে, অর্থাৎ সাপ ব্যাঙকে খাচ্ছে, ব্যাঙ আবার পোকামাকড় খাচ্ছে, আবার ময়ূর সাপকে খেয়ে দিচ্ছে। এই যে তার খাদ্য সম্পর্ক, এটাও কিন্তু আন্তঃপ্রজাতিগত সংগ্রাম, ইন্ট্রাস্পেসিফিক স্ট্রাগল। এইখানে কিন্তু ডারউইন যে কথাটা বলছেন ক্লাস 10-এ, যেটুকু আমাদের বিষয়, পড়ার বিষয়, সেটা হচ্ছে স্পেসিফিকভাবে বলতে চাইছেন যে কতগুলি বিজাতীয় প্রজাতি পরস্পরের সঙ্গে লড়াই করছে। এই যে লড়াই, বিশ্বব্যাপী লড়াই, উদ্ভিদ, প্রাণী, ব্যাকটেরিয়া, ভাইরাস, বিভিন্ন জীবাণু, তাদের মধ্যে যে লড়াই, এই লড়াইয়ের অস্তিত্ব, বেঁচে থাকাই হচ্ছে তার যোগ্যতমের উৎবর্তন। যারা বাঁচবে লড়াই, তারাই প্রাকৃতিক নির্বাচনে সিলেক্টেড হবে। তিনি বলছেন প্রকৃতি তোমাকে ঠিক করে দেবে, ঈশ্বর নয়, প্রকৃতি ঠিক করে দেবে যে তুমি কিভাবে নির্বাচিত হবে।
নির্বাচিত হওয়ার জন্য এই লড়াইয়ে যাদের মধ্যে অনুকূল জীব, অনুকূল বৈশিষ্ট্য থাকবে, যাকে ডারউইন বলছেন প্রকরণ, প্রকরণ, স্পেসিফিক প্রকরণ, বিশেষভাবে যাদের প্রকরণ থাকবে তারাই জয়ী হবে। আর জয়ী যারা হবে তাদের উদ্বর্তন ঘটবে, তাদের বৃদ্ধি ঘটবে, তাদের জনন ঘটবে, তাদের অস্তিত্ব তারা নিজেদের মধ্যে নিজের পরিবেশকে, প্রতিকূল পরিবেশকে অনুকূল নিয়ে আসবে এবং এই লড়াইয়ে তারা আস্তে আস্তে সারভাইভ করবে, জিতবে। আর এই জেতাটাই হচ্ছে নতুন প্রজাতির উদ্ভবের একটা মূল কারণ। ডারউইন এই থিওরির মধ্যে 7টা স্টেপ বলেছেন। 7টা স্টেপের মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রকরণ আর প্রাকৃতিক নির্বাচন। প্রকরণ, নতুন থিওরি, প্রকরণ এবং প্রাকৃতিক নির্বাচন। প্রকরণ সৃষ্টির কারণ কি ডারউইনকে জিজ্ঞেস করা হয়েছিল। তিনি একটু মুচকি হেসে বলেছিলেন যে প্রকরণ সৃষ্টির কারণ হচ্ছে প্রকৃতির খেলা, নেচার প্লে। এই কথাটা কিন্তু তিনি না ভেবেই বলেছেন। তার ফলে বিজ্ঞানের যে সম্পূরক থিওরি, একটা থিওরির একটা হাইপোথিসিস সঙ্গে থিসিসের একটা যোজক আছে, এই যোজকটা কমপ্লিট নয়। ডারউইন এখানে একটা কথাটা এমন বলেছেন যেটা এই থিওরির সম্পৃক্ততাকে বিঘ্নিত করে। আমরা বলবো আজকে এই মডার্ন যুগে 2025 সালে আমরা এটুকু বলতে বাধ্য হচ্ছি যে ডারউইনের এই যে কথাটা প্রকৃতির খেলা, তার পক্ষে কোনো যুক্তি, জোরালো যুক্তি নেই, জোরালো যুক্তি ছিল না। এবং এই যে জোরালো যুক্তির অভাবে ডারউইন সমালোচিত হয়েছেন। ডারউইন অনেক সমালোচনা হয়েছে থিওরির মধ্যে। এবং পরবর্তীতে যে বিজ্ঞানী হুগো ডি ভ্রেস, তিনি কিন্তু বলেছিলেন যে প্রকৃতির খেলা নয়, এটা হচ্ছে মিউটেশন। মিউটেশনের ফলে প্রকরণ তৈরি হয়েছে। প্রকরণ সৃষ্টির মূল কারণ ছিল প্রকৃতির খেলা নয়, মিউটেশন। আর মিউটেশনটা কি? জিনগত মিউটেশন, পয়েন্ট মিউটেশন। অর্থাৎ জিনের উপরে যে জিনের যে নেচার, জিনের যে কেমিক্যাল নেচার, জিনের যে ফিজিক্যাল নেচার, এর মধ্যে পরিবর্তন এসছে, হঠাৎ পরিবর্তন। এই পরিবর্তন তো হঠাৎ এসছে, যার ফলে তাদের মধ্যে নতুন একটা বৈশিষ্ট্য জন্ম নিয়েছে। আর সেই বৈশিষ্ট্যটা ক্যারি আউট করেছে তাদের জেনারেশন। এটাই হচ্ছে হুগো ডি ভ্রেসের মূল বক্তব্যের মূল কথা। অর্থাৎ প্রকরণ সৃষ্টির কারণ হুগো ডি ভ্রেস বলতে পেরেছিলেন। আমাদের ক্লাস 10-এ মাধ্যমিক কোর্সের মধ্যে এটা সংক্ষেপে একটা পরিচিতি দেওয়া আছে। আমি সেই বিষয়টা একটু আলোকপাত করার চেষ্টা করলাম। ধন্যবাদ, তোমাদের ভালো থেকো।